বছর পর অভিন্ন প্রশ্নে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু। অংশ নেননি প্রায় ৫.৫ লাখ শিক্ষার্থী। প্রশ্ন ফাঁস ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা। মানিকগঞ্জে ডিমের বাজারে সিন্ডিকেটের থাবা। বন্ধ হচ্ছে একের পর এক খামার। ব্যবস্থা নেয়ার বদলে খামারিদের খরচ কমানোর পরামর্শ। এবং ফেনীতে মাদকের বড় বাজার। নাগালের বাইরে সিন্ডিকেটের গডফাদাররা। টাঙ্গাইলে পাট ক্ষেতের আড়ালে গাঁজা চাষ। ১১টি গাছসহ গ্রেফতার এক। ত্রিশ বছর পর অভিন্ন প্রশ্নে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। ২৫০০০-এরও বেশি কেন্দ্রে এই পরীক্ষায় অংশ নিয়েছে ১২,৭০,০০০ শিক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সহ কঠোরভাবে মানা হচ্ছে ৩৫টি বিধিনিষেধ। রয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষণ। প্রশ্ন ফাঁস ও গুজব ঠেকাতে আছে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর দিন সারা দেশেই ছিল অন্যরকম উচ্ছ্বাস, ব্যস্ততা। কেন্দ্র ঘিরে ছিল কঠোর নিরাপত্তা বলয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১২,৭০,৫৮৩ জন। অভিন্ন প্রশ্নপত্রে সকাল ১০টায় সারা দেশে একযোগে শুরু হয় পরীক্ষা। এবছর রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ডে বেড়েছে পরীক্ষার্থী, তবে কমেছে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল ও ময়মনসিংহ বোর্ডে। অভিভাবকরা বলছেন তাদের সন্তানদের প্রস্তুতিতে কোনো ব্যাঘাত ঘটেনি। পরীক্ষা নিয়ে এ পর্যন্ত মন্ত্রণালয়ের তৎপরতাও ইতিবাচক। সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিয়ে। আমরা যা দেখতেছি মোটামুটি সুন্দর। এভাবে যদি সুন্দর পরিবেশ থাকে তাহলে আশা করি ছেলে মেয়ে সুন্দর বই পরীক্ষা দিতে পারবে। নতুন সরকারের আন্ডারে নতুন পরীক্ষা হচ্ছে, এইচএসসি পরীক্ষা। আশা করি সুন্দর সুষ্ঠু পরিবেশে পরীক্ষা হবে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে সারা দেশের সবগুলো কেন্দ্রই ছিল সিসি ক্যামেরার আওতায়। পাশাপাশি কাজ করে বিশেষ ভিজিলেন্স টিম। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমরা নিয়োগ করেছি। পাশাপাশি আমাদের মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশ থেকে পর্যাপ্ত পুলিশ ফোর্স সেখানে মোতায়েন করা আছে। তারা নিরাপত্তার বিষয়গুলো দেখছেন। প্রশ্ন ফাঁসের আসলে কোনো ধরনের কোনো শঙ্কা আমরা এ পর্যন্ত আমাদের নলেজে আসেনি বা আমরা শুনিনি। যেটা দেখেছি যে সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে। ৮ই আগস্ট শেষ হবে লিখিত পরীক্ষা, আর ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ওই মাসের ১৫ তারিখের মধ্যে। ডিবিসি নিউজ ডেস্ক। সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপের ম্যাচ দেখার সময় কথা কাটাকাটির জেরে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায় বুধবার রাত 11:30টার দিকে ফুটবল বিশ্বকাপের ইংল্যান্ড ও ডিআর কঙ্গোর ম্যাচ চলাকালে তুচ্ছ বিষয় নিয়ে আলম হোসেনের সঙ্গে তার চাচাতো ভাই পারভেজ আহমেদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পারভেজ ধারালো চাকু দিয়ে আলমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত আলম হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পারভেজ আহমেদকে গ্রেফতার করে। পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটার কোনো নেতিবাচক প্রভাব নেই, জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে নারায়ণগঞ্জের আলীগঞ্জ এলাকায় পদ্মা রেল ব্রিজের ডায়াডাক্টের নিচে চলমান ডিমোবিলাইজেশন কার্যক্রম পরিদর্শনে গিয়ে এ কথা বলেন মন্ত্রী। বলেন, ডায়াডাক্ট নির্মাণের সময় ভারী যন্ত্রপাতি চলাচলের জন্য অস্থায়ীভাবে ভরাট করা মাটি এখন প্রকল্পের নকশা ও চুক্তি অনুযায়ী অপসারণ করা হচ্ছে। এতে রেল লাইন বা কাঠামো ঝুঁকিতে পড়বে না। বলা হয়েছে যে মাটি এমন ভাবে কাটা হচ্ছে অপরিকল্পিত ভাবে, স্বেচ্ছাচারী ভাবে কেটে নিয়ে এই যে ভায়াডাক্ট যেটা আছে রেল লাইন, সেটা ক্ষতিগ্রস্ত হবে। এই তথ্যটি যারা বলেছেন সেটা ভিত্তিহীন। এই স্ট্রাকচার এটা জেনে বুঝে এই প্রকল্পের প্রয়োজনে করা আছে, তার সাথে এই মাটি অপসারণের নেতিবাচক সম্পর্ক নাই, ইতিবাচক সম্পর্ক আছে। বাজারে ডিমের দাম হঠাৎ কমে যাওয়ায় মানিকগঞ্জে খামারিরা এখন হয়ে পড়েছেন দিশেহারা। উৎপাদন খরচের চেয়ে ডিমের দাম কম হওয়ায় বন্ধ হচ্ছে একের পর এক খামার। ব্যবস্থা নেওয়ার বদলে খরচ কমাতে খামারিদের নিজ উদ্যোগে খাদ্য উৎপাদনের পরামর্শ জেলা প্রাণী সম্পদ অফিসের। মানিকগঞ্জের শিবালয় উপজেলার নালিগ্রামের খামারি জাহাঙ্গীর আলম প্রায় ৩০ লাখ টাকা বিনিয়োগ করেছেন ডিম উৎপাদন খামারে। খামার থেকে প্রতিদিন ঝুড়ি ভর্তি ডিম পেলেও দুশ্চিন্তার স্পষ্ট ছাপ তার চোখে মুখে। জানালেন, প্রতিটি ডিম উৎপাদনে খরচ ৮.৫ থেকে ৯ টাকা, তবে বাজারে ৬ থেকে ৬.৫ টাকার বেশি মিলছে না। ডিমের দাম ৬ টাকা ৫০ পয়সা, অথচ আমাদের খরচ পড়ে ৯ টাকা ৫০ পয়সার মতো।
খাদ্যের দাম বেশি, ওষুধের দাম বেশি, কারেন্ট বিল বেশি, সবকিছু দিয়ে আমরা অবস্থা খুবই খারাপ অবস্থায় আছি। একই সংকটে জেলার অন্য খামারিরাও। মুরগির খাদ্য ও ওষুধের দাম বাড়লেও হঠাৎ বাজারে ডিমের দাম কমে যাওয়ায় তৈরি হয়েছে এই সংকট। ধারাবাহিক লোকসানের মুখে অনেকেই গুটিয়েছেন ব্যবসা। যারা টিকে আছেন তারাও অস্তিত্ব সংকটে। ডিমের দাম কমার পেছনে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটকে দায়ী করছেন খামারিরা। ব্যবসা টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনা এবং স্বল্প সুদে ঋণের দাবি তাদের। খাদ্যের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, প্লাস ডিমের দাম কমাইছে। আমাদের এই প্রতিষ্ঠান আর বাঁচায় রাখার কোনো কায়দা নাই। সরকারের কাছে আমাদের একটা প্রণোদনা দরকার এবং খুব স্বল্প সামান্য সুদে কিছু ঋণের দরকার। এ অবস্থায় খামারিদের খরচ কমাতে নিজ উদ্যোগে খাদ্য উৎপাদনের পরামর্শ জেলা প্রাণী সম্পদ অফিসের। নিজেদের পোলট্রির খাবার তৈরি করে যদি বিভিন্ন ধরনের আইটেম, বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট খাবারের মিক্সচার করে তারা মুরগিদেরকে খাওয়ায়, তাদের উৎপাদন খরচ অনেক কম পড়বে। এই খাত টিকিয়ে রাখতে সিন্ডিকেট ভেঙে ডিমের ন্যায্য মূল্য নিশ্চিত করবে সরকার, এমনটাই প্রত্যাশা প্রান্তিক খামারিদের। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। সীমান্তবর্তী জেলা ফেনী দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানের গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। তবে এখন শুধু ট্রানজিট নয়, জেলার ভেতরেই তৈরি হয়েছে মাদকের বড় বাজার। প্রশাসনের ধারাবাহিক অভিযানের পরও থামছে না এই ভয়াবহ প্রবণতা। স্থানীয়দের অভিযোগ, অভিযানে চুনুপুটি ধরা পড়লেও নাগালের বাইরে মাদক সিন্ডিকেটের গডফাদাররা। মাদক উৎপাদন না হলেও ভৌগোলিক কারণে বাংলাদেশ মাদকের বড় ঝুঁকিতে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত ও মিয়ানমার থেকে বিভিন্ন সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার মাদক প্রবেশ করছে প্রতিদিন। তবে ১০২ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এবং দেশের অভ্যন্তরে সহজ যোগাযোগ সুবিধার কারণে ফেনী হয়ে উঠেছে মাদকের অন্যতম ট্রানজিট পয়েন্ট। যে ৪টি উপজেলা সীমান্তবর্তী রয়েছে, এই সীমান্তবর্তী উপজেলাগুলো দিয়েও কিন্তু আপনার প্রতি মুহূর্তে মাদক আমাদের ফেনী জেলার মধ্য দিয়ে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ছে। তো এই বিষয়টিকে মাথায় রেখে আমাদের ডিএনসি ফেনী জেলা নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্তের অসাধু বাসিন্দা ও প্রভাবশালী চক্র মিলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গড়ে তুলেছে শক্তিশালী নেটওয়ার্ক। ফলে শুধু ট্রানজিট রুট নয়, জেলা জুড়ে গড়ে উঠেছে মাদকের বিস্তৃত অভ্যন্তরীণ বাজার। প্রশাসন যদি সচেতন না হয় এবং শক্তভাবে না ধরে, তাহলে এই এলাকাটাকে মাদকমুক্ত করা কঠিন হবে। আমাদের ইউনিয়ন যাতে মাদক মুক্ত থাকে এই প্রত্যাশা করি আমি। আমাদের পুলিশ প্রশাসন একটু সক্রিয় হয়, তাহলে ভারতীয় যে মাদক আসা বন্ধ হতে পারে। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৪ মাসে বিভিন্ন সংস্থার অভিযানে ৩০৬ জনকে আটক এবং ৪৭৯টি মামলা হয়েছে। জব্দ হয়েছে কোটি কোটি টাকার মদ, বিয়ার, গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক। স্থানীয়রা বলছেন, অভিযানে ছোট ব্যবসায়ীরা ধরা পড়লেও হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। যদি আমজাদ ইউনিয়নে একটা অস্থায়ী ক্যাম্প পুলিশের গঠন করা হয়, তাহলে আশা করি এটার সুফল পাবে জনগণ। সার্বক্ষণিক গাঁজা, ইয়াবা বেচা বিক্রি করা ওপেন, ভবিষ্যতের জন্য ছোট ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জনপ্রতিনিধি ও পুলিশ সুপার। আমাদের এই পুলিশ বাহিনী তারা কিন্তু চেষ্টা করছেন এবং অনেক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করছে। তারা যেন গ্রেপ্তার হয়ে যেন জেলখানা থেকে বের হয়ে যেতে না পারে, সেই বিষয়ে আমরা আমাদের আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমরা বক্তব্য দিচ্ছি। সম্মিলিতভাবে আপনাদের ইনফরমেশন যদি আমাদের সদস্য কেউ জড়িত থাকে, তাদেরকে আইডেন্টিফাই করে এগুলো ব্যবস্থা নেওয়া হবে। আমার এই ফেনী জেলায় যাতে মাদকের ভয়াবহতা কমে, তার জন্য আমি কার্যকরী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। মাদক নির্মূলে সীমান্তে কঠোর নজরদারি এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলছে সচেতন মহল। ডিবিসি নিউজ ডেস্ক। টাঙ্গাইলের ভুয়াপুরে পাট ক্ষেতের আড়ালে গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে ১১টি গাঁজার গাছ সহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এদিকে সাভার থেকে ৪২ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় পাট ক্ষেতের আড়ালে গাঁজা চাষের অভিযোগে আল আমিনকে ১১টি বড় গাঁজার গাছ সহ গ্রেফতার করা হয়। এদিকে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদকের চালান নিয়ে চুয়াডাঙ্গা যাওয়ার পথে সাভার থেকে ৪২ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে বহনকারী প্রাইভেট কারটি। পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় চেকপোস্ট বসায় ডিবি পুলিশ সদস্যরা। এক পর্যায়ে তারা সন্দেহভাজন প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে মাদকের চালান উদ্ধার করে।
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত সেবা কার্যক্রম চালু, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। কলেজের প্রশাসনিক ভবনে অবস্থান নিয়ে শিক্ষকদের ভেতরে রেখে বাইরে তালা ঝুলিয়ে দেন তারা। তাদের দাবি হাসপাতাল দ্রুত চালু, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ এবং চলমান সংকট নিরসনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকের ব্যবস্থা না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে তাদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে এবং মেডিকেল কলেজের স্বাভাবিক একাডেমিক কার্যক্রমও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাইবান্ধা সদর উপজেলার ত্রিমোহনী এলাকার কলেজ ছাত্র রুমন হত্যা মামলার প্রধান আসামি সানা ও আকিবকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের গাইবান্ধায় নেওয়া হয়েছে। মামলার পরবর্তী আইনি কার্যক্রমও চলছে। কলেজ ছাত্র রুমন হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিলেন। তাদের গ্রেফতারের মাধ্যমে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে জানিয়েছে জেলা পুলিশ। মোংলার উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে ব্র্যাকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ম্যানগ্রোভ বনাঞ্চল সমৃদ্ধকরণে রেইন ফর লাইফ প্রজেক্টের আওতায় সকালে মোংলার চিলা এলাকার কলাতলা গ্রামের পশুর নদের পাড়ে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি বলেন, সরকার 5 বছরে 25 কোটি গাছ লাগাবে। সরকারি বেসরকারি সংস্থা যৌথভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে। এ প্রকল্পের আওতায় মোংলার চিলা এলাকার তেলিখালী ও কেয়াবুনিয়া গ্রামে পুরনো ম্যানগ্রোভ বনাঞ্চলের ভেতরের ফাঁকা জায়গাগুলোতে বাইন ও কাঁকড়া প্রজাতির গাছের চারা রোপণ এবং কেওড়া পশুর সহ অন্যান্য উপযোগী ম্যানগ্রোভ প্রজাতির বীজ বপন করা সহ 35,000 গাছের চারা রোপণ করা হবে। প্রকল্প এলাকার রাস্তার এক পাশে প্রায় 1 কিলোমিটার জুড়ে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে এই বনায়ন কার্যক্রম বাস্তবায়িত হবে। স্বাগত ডিবিসি সংবাদে। চট্টগ্রাম সংবাদে দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। সারা দেশের মতো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 114টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয় পরীক্ষা, চলবে 8ই আগস্ট পর্যন্ত। চট্টগ্রাম বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির 283টি কলেজের মোট 99,688 জন পরীক্ষার্থীর অংশ নিচ্ছে, যার গত বছরের তুলনায় 347 জন কম। পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ, নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সবগুলো কেন্দ্রই ছিল সিসি ক্যামেরার আওতায়। ভৌগোলিক বৈচিত্র্য, পরীক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি বিবেচনায় রেখে বিশেষ করে পার্বত্য উপকূলীয় জেলাগুলোতে পৃথক প্রশাসনিক সমন্বয় করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে 23টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে 15টি সাধারণ এবং 8টি বিশেষ টিম। মিয়ানমারের মংডু শহরে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে আকাশপথে বিমান হামলা চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। সীমান্তের ওপারে এসব বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে টেকনাফ সীমান্ত এলাকা। বুধবার রাত 9টা থেকে শুরু হওয়া এই হামলা থেমে থেমে চলতে থাকে সারা রাত। সীমান্তের ওপারে বিস্ফোরণের তীব্র শব্দে বাংলাদেশের টেকনাফ সীমান্ত এলাকার বাড়িঘর কেঁপে ওঠে। এতে হোয়াইক্যাং, হিংলা, টেকনাফ পৌরসভা ও সাবরাং ইউনিয়নের সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করছেন স্থানীয়রা। বিজিবি জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্তে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পাশাপাশি জলসীমার সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতার কথা জানিয়েছে কোস্টগার্ড। রোহিঙ্গা অনুপ্রবেশ ও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নাফ নদী ও সীমান্ত সংলগ্ন জলসীমায় টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্ত সংলগ্ন জলসীমায় সতর্কতার সঙ্গে মাছ ধরার আহ্বান জানানো হয়েছে। প্রবল আন্দোলনের মুখেও চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। নতুন করে সিসিটি টার্মিনালেও কোম্পানিটির বিনিয়োগে আগ্রহের সায় রয়েছে সরকারের। মাস 2 আগে দুবাইয়ে অনুষ্ঠিত সভায় এই প্রক্রিয়া অনেকটা এগিয়েছে। এদিকে এমন খবরে ক্ষোভে ফুঁসছে বন্দর রক্ষা কমিটি। পরিকল্পনা থেকে সরে না এলে হরতাল অবরোধ করে বন্দর অচলের কর্মসূচি দিতে যাচ্ছে আন্দোলনকারীরা।
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালগুলোর মধ্যে 2024 সালে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়েকে পরিচালনার দায়িত্ব দেয় আওয়ামী লীগ সরকার। বাকি 3 টার্মিনাল এনসিটি, সিসিটি ও জিসিবি দেশি অপারেটরদের মাধ্যমে পরিচালনা করে চট্টগ্রাম বন্দর। অন্তর্বর্তী সরকারের সময় 15 বছরের চুক্তিতে এনসিটি পরিচালনার আগ্রহ দেখায় দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড, কিন্তু শ্রমিকদের আন্দোলনের মুখে চলতি বছরের 9 ফেব্রুয়ারি কোম্পানিটিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে ডক্টর ইউনূসের সরকার। তবে গেল 8 এপ্রিল দুবাইয়ে অনুষ্ঠিত প্ল্যাটফর্ম সভায় এনসিটির সঙ্গে সিসিটি পরিচালনার বিষয়টি আবারও তুলে ধরে ডিপি ওয়ার্ল্ড। এদিকে এমন খবরে আবারও রাজপথে নেমেছেন বন্দর রক্ষা কমিটির নেতারা। এই চুক্তির চেষ্টার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখার কথা জানিয়ে নেতারা বলছেন, সরকার ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবে সাড়া দিলে তা মেনে নেওয়া হবে না। চট্টগ্রাম বন্দরের কোনো অংশ বিদেশির কাছে দেওয়া যাবে না। এনসিটি, সিসিটি, ওভারফ্লো ইয়ার, জিসিবি কোনো অংশ দেওয়া যাবে না। বর্তমান সরকারের কাছেও আমরা অনুরোধ করবো এই চুক্তির প্রক্রিয়া থেকে আপনারা বেরিয়ে আসেন। ডিপি ওয়ার্ল্ডের ইতিহাস ভালো নয় এবং দুবাই ভিত্তিক এই প্রতিষ্ঠানটি দেখবেন ইসরায়েল কানেকশন হয়ে আমেরিকা কানেক্টেড। আমরা প্রত্যাশা করছি জন আন্দোলন গড়ে ওঠা মাত্রই সরকার তার মেরুদ্বারা সোজা করে দাঁড়াতে পারবে এবং সরকারও জনগণের পক্ষে আসবে। এদিকে বন্দর চেয়ারম্যান বলছেন, দুবাইয়ের বৈঠকের পর চুক্তির শর্তসহ গুরুত্ব বিবেচনায় আন্তঃমন্ত্রণালয়ের কমিটিও করেছে সরকার। আমাদের এই রিসেন্টলি একটা প্ল্যাটফর্ম মিটিং হয়েছিল এবং সেই প্ল্যাটফর্ম মিটিংটা হয়েছিল দুবাইতে। ওখানে আবার কিছু নতুন আপনার এর সাথে আরও কিছু কমিটমেন্ট এসেছে। গভর্নমেন্ট থেকে আবার একটা কমিটি করা হয়েছে, ইন্টারমিনিস্ট্রিয়াল কমিটি, সেই কমিটি কাজ করছে। ডিপি ওয়ার্ল্ড প্রস্তাব দেওয়ার আগে 2025 সালের 24শে মার্চ সিসিটিতে বিনিয়োগ ও পরিচালনার প্রস্তাব দেয় বাংলাদেশ ভিত্তিক বহুজাতিক কোম্পানি এমজিএইচ গ্রুপ, কিন্তু সেই প্রস্তাবে সায় দেয়নি অন্তর্বর্তী সরকার। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। 2025-26 অর্থবছরে চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব আদায় হয়েছে 81,471 কোটি 37 লাখ টাকা, যা আগের বছরের তুলনায় 12.3% বেশি। এরপরও লক্ষ্যমাত্রা অর্জন করা যায়নি। অর্থবছর শেষে বুধবার রাতে চট্টগ্রাম কাস্টমস হাউস 2025-26 মেয়াদের রাজস্ব আয়ের তথ্য প্রকাশ করে। 1,02,295 কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে 81,471 কোটি 37 লাখ টাকা। ঘাটতি 20,823 কোটি 66 লাখ টাকা। পাম অয়েল, ডিজেল, ক্রুড অয়েল, ফ্রেশ ফ্রুটস, ড্রাইড ফ্রুটস, ক্যাপিটাল মেশিনারি ও খাদ্যদ্রব্য আমদানি থেকে এবার বেশি রাজস্ব অর্জন হয়েছে। তবে সরকারি কয়েকটি প্রতিষ্ঠানের কাছে 25,237 কোটি রাজস্ব বকেয়া রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পেট্রোবাংলার কাছে পাওনা পরিমাণ 21,846 কোটি টাকা। বিদায়ী অর্থবছরে প্রতিষ্ঠানটির কাছ থেকে কোনো বকেয়া আদায় হয়নি। চট্টগ্রামে অবৈধভাবে নির্মাণ করা বহুতল ভবনের বিরুদ্ধে অভিযানে নেমেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। সকালে নগরীর কল্পলোক আবাসিকে অভিযান করা শুরু হয়। এ সময় ভেঙে দেয়া হয় অন্তত 6টি বহুতল ভবনের নকশা বহির্ভূত অংশ। একই সাথে 3টি ভবন মালিকদের জরিমানা করা হয়েছে 22 লাখ টাকা। একটি ভবনের মালিক পক্ষকে না পাওয়ায় ভবন সিলগালা করা হয়। সিডিএ কর্তৃপক্ষ জানায়, অভিযানে অনেক অসঙ্গতি উঠে এসেছে। ভবন মালিকদের অনেকেই সিডিএর প্ল্যান এবং বিল্ডিং কোড অনুসরণ করেননি। নকশা পাশ করে নিয়ে আসার পর নিজের ইচ্ছা মতো চারপাশে ভবন বর্ধিত করেছেন। বারবার সতর্ক করার পরও তারা নিয়ম নীতি মানছে না বলে দাবি সিডিএর। অভিযানে এসব ভবনের অবৈধ অংশ ভেঙে দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও সেবা খাতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যেসব বিল্ডিং ব্যতিক্রম নির্মাণ হচ্ছে, চারিপাশে যে পরিমাণ সেটব্যাক রাখার কথা সেটব্যাক রাখতেছে না, একটা বিল্ডিংয়ের সাথে একটা বিল্ডিং লেগে যাচ্ছে, সেগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। প্রাথমিকভাবে এসে আমরা ভেঙে দিচ্ছি। নাগরিকদের কাছে মেসেজ, আপনারা আইন কানুন যত বেশি সম্ভব আপনারা আইন মেনে চলবেন, তাহলে আমরা আপনাদেরকে হেল্প করব।